আরেকটা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। আর ওকে, আরেকটা বিষয় হচ্ছে অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব। এই চারটা বিষয় থাকতে হয়, কিন্তু ম্যানুয়ালের এই বইয়ের মধ্যে এই চারটা বিষয় ছিল না, দুইটা বিষয় ছিল। একটা হচ্ছে অর্থতত্ত্ব, আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব। তো তিনি মূলত একটা অভিধানের মতো একটা বইটা লিখছেন। হ্যাঁ, আমরা যেরকম ডিকশনারি পড়ি বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, তিনি পর্তুগিজদের বোঝানোর জন্য, পর্তুগিজদেরকে বোঝানোর জন্য বাংলা টু পর্তুগিজ, পর্তুগিজ টু বাংলা, এরকম একটা অভিধানের মতো এই বইটা লিখছেন। তারপরেও এই বইটা আহ যেহেতু এটার প্রথম বই রচনা, সেই জন্য এটা মোটামুটি একটা গুরুত্ব রাখে আর কি। হ্যাঁ, মাঝে মাঝে এই সালটা আসে, আবার নামটাও আসে। আর মানে ম্যানুয়েল দা আসুনসা, এই নামটাও মাঝে মাঝে আসে। প্রথম বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, ভাষার বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা, প্রথম ব্যাকরণ গ্রন্থ বাংলা। এটা হচ্ছে একটা ব্যাকরণ লিখছেন উনি, বাট এজ এ গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায় নাই। আর প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ, প্রথম পূর্ণাঙ্গ, হ্যাঁ এই পূর্ণাঙ্গটা লাগাই দিবেন। প্রথম পূর্ণাঙ্গ, প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ, প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম কি? নাথানিয়েল ব্রাসি হেলেড। নাথানিয়েল নাথানিয়েল ব্রাসি হেলেড, নাথানিয়েল ব্রাসি হেলেড, নাথানিয়েল ব্রাসি হেলেড প্রথম যে ব্যাকরণ পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ লিখছে তার নাম নাথানিয়েল ব্রাসি হেলেড। এবং সেই বইটার নাম হচ্ছে, লিখবেন, মাঝে মাঝে আসছে, এ গ্রামার, গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটি প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। 1778 খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হেলেড গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে প্রথম বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখেন। প্রথম বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখেন, প্রথম বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ লিখেন নাথানিয়েল ব্রাসি হেলেড 1778 খ্রিস্টাব্দে। দেখেন শ্যামলী, এত সিলি কোয়েশ্চেন করলে হবে না। হ্যাঁ, বলতেছে ম্যানুয়েলের নাম কি এ দিয়ে নাকি একার দিয়ে। এইগুলো একেবারেই সিলি কোয়েশ্চেন, এইগুলো পরীক্ষায় আসবে না যে ম্যানুয়ালের নাম দুইটা দুই ভাবে, তাই না? যেহেতু এটা ইংলিশ নাম, ইংলিশ নামটা কোনো কোনো বইতে এ দিয়ে লেখছে, কোনো কোনো বইতে একার দিয়ে লেখছে, তাহলে পরীক্ষায় একটাই আসবে, দুইটা আসবে না, যে এটা কি এ দিয়ে নাকি এ দিয়ে। ঠিক আছে, একার দিয়ে, এটা একটু মাথা রাখবেন। কেউ কেউ এই অন্তস্থ একার জায়গায় এ দিয়ে লিখছে কোনো কোনো বইয়ের মধ্যে, যেহেতু ইংলিশ নাম, ইংলিশ নাম, হ্যাঁ ইংলিশ নাম না ঠিক বললে, কারণ পর্তুগিজ নাম, তাহলে এটা এক একজন এক বাবাই লিখছে কোনো কোনো বইতে। সুতরাং এটা একেবারে সিলি কোয়েশ্চেন। তো বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলেড। তার বইটার নাম এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এবং এটা প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। একই নামে একটু পরিবর্তন করে একই নামে আরেকটা বই লেখা হয়েছে, খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেমন এখানে বেঙ্গলি দেওয়া, বেঙ্গল দেওয়া আছে, এখানে দেওয়া আছে বেঙ্গলি, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে দেওয়া আছে বেঙ্গল আর এখানে বেঙ্গলি, এতটুকু পার্থক্য করে আর একটা বই লিখছে উইলিয়াম কেরি 1801 সালে, বাংলা ব্যাকরণ গ্রন্থ। 1801 সালে এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখছে উইলিয়াম কেরি। পরীক্ষায় যদি আসে, ক্রিটিক্যাল কোশ্চেন আসলে এরকম আসতে পারে, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দা, এল এর পরে আই দিয়া, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আই দিয়ে হইতে পারে, আই দিয়েও কিন্তু বেঙ্গলি। এটাও লিখছে কে, একটু পরে আমরা দেখবো, এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরকম বেঙ্গলিরা এরকমও লিখছে, এই যে সুনীত কুমার। ঠিক আছে, সুতরাং আহ একটু এইগুলা খেয়াল রাখতে হবে। বাট ওই যে নামের ক্ষেত্রে কোনটা এ দিয়ে কোনটা একার দিয়ে, এগুলা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এই না, নাথানিয়েল ব্রিটিশ, ব্রিটিশ পর্তুগিজ না, সে হচ্ছে ব্রিটিশ এই ভদ্রলোক। ওকে, আর তারপর লিখবেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ। 3 নম্বর লিখবেন বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম কি? রাজা রামমোহন রায়। একটু নিচে লিখতেছি, না বুঝলে বলবেন।
জায়গা নাই যেহেতু, রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। গ্রন্থের নাম হচ্ছে কি নাম? গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গ্রন্থের নাম গৌড়ীয় ব্যাকরণ। লিখেছেন কত খ্রিস্টাব্দে? 1833 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয়। গৌড়ীয় ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে সালটা একটু মনে রাখবেন, মাঝে মাঝে পরীক্ষায় আসে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে, পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লিখছে হচ্ছে ম্যানুয়েল দাস সুমসাও। এটা বড় একটা লম্বা নাম, সেই জন্য সেটা আর লিখে দিলাম না। আশা করি পাবো আমরা সামনে। এতে এটা নামটা আসে না পরীক্ষার মধ্যে, হ্যাঁ, পর্তুগিজ ভাষায়। তো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা হচ্ছে ম্যানুয়েল দা আসুনসাও। তিনি পর্তুগালের লিসবন থেকে 1743 খ্রিস্টাব্দে রোমান হরফে একটা বই বের করেন, যেটা মূলত অভিধান টাইপের, হ্যাঁ। এই সালটা গুরুত্বপূর্ণ। আর বাংলা ভাষা টোটাল বাংলা ভাষার এই বইটাও কিন্তু লেখা ইংরেজিতে। এই এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই বইটাও ইংরেজিতে লেখা। কিন্তু ইংরেজিতে লেখা হইলেও এটা এর মধ্যে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ নিয়েই লেখা, বাংলা নিয়েই লেখা। 95% প্রায় ছিল ইংরেজি, আর বাংলা বর্ণগুলো ছিল, কিন্তু বাংলা নিয়ে যেহেতু লেখা, এই জন্য এটাকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষার। এবং এর মধ্যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব সবই ছিল। এই জন্য এটাকে একটা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ বলা হয়। হ্যাঁ, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আর বাংলা ভাষায় মানে বইটা লিখছে বাংলা, নাতানিয়েল যারা লিখছে এটা তো লিখছে ইংরেজিতে অধিকাংশটাই। আর টোটালটাই বাংলায় ভাষায় প্রথম লিখছে। অথবা পরীক্ষা এরকম আসতে পারে, বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম কি? বাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ গ্রন্থের নাম কি? অথবা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ ভাষায় ভাষায় এটা হচ্ছে ভাষার, এটা গ্রামার। আর হলো ভাষায়, এই যে উন্তুস্ত আছে ভাষায়। আর এখানে হচ্ছে এই যে গৌড়ীয়, এই যে উন্তুস্ত আছে গৌড়ীয় ব্যাকরণ। হ্যাঁ, বাংলা ভাষা মানে বইটা লিখছে হচ্ছে বাংলায়, ভাষাটা হচ্ছে বাংলা। গৌড়ীয় ব্যাকরণ, যেটা 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রাজা রামমোহন রায়ের। এই তত্ত্বগুলা একটু মনে রাখতে হবে। নোট করছি সবাই? খুলে দাও। সবাইকে নোট করছি, লেখা শেষ? ওকে। আর কয়েকটা ব্যাকরণ গ্রন্থের নাম লিখবেন, লিখবেন ওডিভিএল। ওডিভিএলটা কি? ওডিভিএলটা হচ্ছে অ্যান্ড অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সালটা খুব একটা গুরুত্বপূর্ণ না। ওডিভিএল কে লিখছেন? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ডক্টর, এই নামগুলো অনেক সময় পরীক্ষায় আসে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারপর লিখবেন আহ লিখবেন হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা 1853-তে প্রকাশিত হয়, ব্যাকরণ কৌমুদী। তারপর লিখবেন বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ, নট মোহাম্মদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন বাংলা ভাষার ইতিবৃত্ত। ভাষা নিয়ে তিনি কয়েকটা বই গুরুত্বপূর্ণ লিখেছেন। আহ যেমন ভাষা নিয়ে লিখছেন বাংলা ভাষার ইতিবৃত্ত, সাহিত্য নিয়ে লিখেছেন বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্য নিয়ে লিখেছেন, এটাও শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহিত্য নিয়ে লিখেছেন। চর্যাপদ নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন, চর্যাপদ নিয়ে। বুদ্ধিস্ট বুদ্ধিস্ট
মিস্টিক সংস, চর্যাপদ নিয়ে লিখেছেন বুদ্ধিস্ট মিস্টিক সংস, এটাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খুব গুরুত্বপূর্ণ এই বইগুলা, মাঝে মাঝে পরীক্ষায় না আসে যে এটা কার লেখা, অথবা আসে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের ভাষা নিয়ে লেখা বইয়ের নাম কি। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাষা নিয়ে লেখা বইয়ের নাম কি। হম আচ্ছা, নেটওয়ার্কের যদি কোনো সমস্যা হয়, কেউ যদি ভিডিওটা মানে ক্লাসটা না দেখতে পারেন, পরবর্তীতে আপনার ওই যে বিদ্যালয় অ্যাপে আপনার ব্যাচে নাকি আপনার ব্যাচে এটা দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দেওয়া হবে যদি কারো মানে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা হয়। এবং এটা নেটওয়ার্ক জনিত সমস্যা না, একটা ক্লাস তো একবারই ধরা যায় না, প্রয়োজনে যখনই সমস্যা হবে আবার ভিডিওটা দেখবেন। ভিডিও এই জন্যই দেওয়া থাকবে, ভিডিওগুলা সংরক্ষিত থাকবে আপনাদের অ্যাপের মধ্যেই, মানে ব্যাচের মধ্যেই। এই অ্যাপে আপনার ব্যাচেই দেওয়া থাকবে, আপনার যে ব্যাচের নাম আছে ওই নামে ওখানে দেওয়া থাকবে। ওকে, আর কয়েকটা নাম লিখবেন। লিখবেন ব্যাকরণ মঞ্জুরি, দ্রুত লিখবেন, সময় কম। ব্যাকরণ মঞ্জুরি, ব্যাকরণ মঞ্জুরি লিখবেন। ক্যালিক্স এটা ডক্টর এনামুল হক, ব্যাকরণ মঞ্জুরি। তারপর লিখবেন আহ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব লিখেছেন আব্দুল হাই, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাই, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব মোহাম্মদ আব্দুল হাই। জি, এক্সামের আগ পর্যন্ত থাকবে, জান্নাত যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন এক্সাম ভিডিও গুলো থাকবে, ভিডিও পরীক্ষা অ্যাপস লেকচার শিট সব থাকবে। ওকে, তো আমরা মোটামুটি বাংলা ভাষার উদ্ভব, বাংলা ব্যাকরণ এবং বাংলা লিপি, তারপরে বাংলা রীতি বিভাজন, হ্যাঁ বাংলা ভাষার রীতি বিভাজন এগুলো দেখলাম। একটু নামাজের ব্রেকে যাব, কতক্ষণ, 10 মিনিটের একটা নামাজের ব্রেকে যাব। 10 মিনিট পরে, এখন বাজে 19, হ্যাঁ আমরা 30-এ ফিরে আসবো। হ্যাঁ, 4টা 30-এ ফিরে আসবো। আমাদের আরো অনেক আলোচনা আছে, কারণ ধ্বনি বর্ণ রয়ে গেছে, তারপরে হচ্ছে ধ্বনির পরিবর্তন আছে। কতটুকু পারবো জানি না, তারপর চেষ্টা করব যে সর্বোচ্চ, যদি কোনো একটা ছোটখাটো টপিক বাদ থাকে নেক্সট ক্লাসে শুরুতে করবো আর কি। হ্যাঁ, আমাদের নামাজের ব্রেকের পরে আমরা দ্রুতই ফিরে আসবো, জাস্ট 30-এ আমাদের ক্লাসটা শুরু হবে, 4টা 30-এ। আসছি কি সবাই? হ্যালো, হবু সরকারি চাকরি বৃন্দ, হবু সরকারি চাকরিজীবী বৃন্দ, সবাইকে আসি। এই তোমারই তো বুঝতেছি, কই কই থেকে আসছো, আমার দেওয়া ওই দায়িত্বটা বুঝিয়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম, এখান থেকে যে কি কি প্রশ্ন আসে, যে এইসব প্রশ্ন আসে। হ্যাঁ, যে কোনটি ঠিক, ব্যাকরণ ভাষার অনুগামী, ভাষা ব্যাকরণ অনুগামী, ব্যাকরণ শিক্ষার অনুগামী, ব্যাকরণ যন্ত্র অনুগামী, কোনটা এটা, কোনটা হবে বলেন তো? যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারা যায়, তাহার নাম বাংলা ব্যাকরণ। এই সংজ্ঞাটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমরা যখন শহীদুল্লাহ পড়বো তখন কিছু সংজ্ঞা আছে গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, তারপর মীর মোশাররফ হোসেন, আবুল মনসুর আহমেদ, এরকম রিনাউন্ড কিছু রাইটার আছে, তাদের কিছু উক্তি আছে, উক্তিগুলো আমরা পড়বো। তো এখানে এই যে এটা শহীদুল্লাহর উক্তি, কোনটি ঠিক, ব্যাকরণ ভাষার অনুগামী, ভাষা ব্যাকরণের অনুগামী, ব্যাকরণ শিক্ষার অনুগামী, ব্যাকরণ শব্দযন্ত্রের অনুগামী, কোনটা ঠিক বলেন তো? মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়েলকাম। মৌলভীবাজার আমার একটা ফেভারিট জায়গা, বিশেষ করে মৌলভীবাজার শ্রীমঙ্গল, দারুণ। পাতাখড়ির দেশ এখনো আছে নাকি? পাতাখড়ির দেশ পড়তাম এক সময়। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাকরণ হচ্ছে ভাষার অনুগামী, ভাষার, ব্যাকরণ হচ্ছে ভাষার অনুগামী। হ্যাঁ, মানে ভাষাকে অনুসরণ করে ব্যাকরণ, এটা হচ্ছে ব্যাপার। পাণিনি কে ছিলেন? আমরা জানি যে পাণিনি ছিলেন একজন বৈয়াকরণিক পণ্ডিত, প্রাচীন বৈয়াকরণিক পাণিনি, যিনি অষ্টাধ্যায়ী নামক একটা বই লিখেছেন, অষ্টাধ্যায়ী। হ্যাঁ,
এই যে ম্যানুয়াল যে বই লিখছে, হ্যাঁ, vocabulario em idioma bengola, vocabulario em idioma bengola y portugués dividido en dos partes, হ্যাঁ, এই বইটি ওই যে ম্যানুয়েল দা আসমসাও লিখছে, হ্যাঁ, এই নাম vocabulario em idioma bengola, vocabulario em idioma bengola y portugués dividido en dos partes। এই বইটি কোন হরফে লেখা একটু আগে আমরা দেখছি, রোমান, ল্যাটিন, পর্তুগিজ, তাম্র। কোন হরফে লেখা? রোমান হরফে, রোমান হরফে, রোমান হরফে লেখা। আচ্ছা, এখন আমরা পর্ব হচ্ছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এবং এই আলোচ্য বিষয় থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, যেমন বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? প্রধান আলোচ্য বিষয় হচ্ছে এই যে চারটি, প্রধান আলোচ্য বিষয় চারটি। বাংলা ভাষার প্রধান আলোচ্য বিষয় কয়টি? প্রত্যেক ভাষারই চারটি প্রধান আলোচ্য বিষয় থাকে। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, যার ইংরেজি নাম ফোনোলজি, ধ্বনিতত্ত্ব। আরেকটা হচ্ছে শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। পরীক্ষায় আসতে পারে যে শব্দতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম। আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। যে কোনো আদর্শ ব্যাকরণের চারটি মৌলিক বৈশিষ্ট্য থাকে। বাংলা ব্যাকরণেরও চারটি মৌলিক বৈশিষ্ট্য আছে: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব। হ্যাঁ, এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে যেমন ধরেন সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? বহুবার আসছে পরীক্ষায়। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? হ্যাঁ, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য, সন্ধি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য। এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু মাথা খাটাবেন, মাথা। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে পড়াশোনাটা করতে হবে মেধা এবং কৌশল দুইটা সমন্বয় করে। শুধু মেধা দিয়ে হবে না, আর শুধু কৌশল দিয়ে হবে না, মেধা এবং কৌশল দুইটা সমন্বয় করে আপনাকে পড়তে হবে। হ্যাঁ, তাহলে পরীক্ষার হলে গিয়ে ছক্কা পিটাইতে পারবেন গেইলের মতো। বোঝা গেল বিষয়টা? তাহলে সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। তা ধ্বনির মিলন, ধ্বনি কোথায় আলোচিত হবে? ধ্বনি তো ধ্বনিতত্ত্বে আলোচিত হবে, তাই না? এরকম ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। হ্যাঁ, মনির যেমন মনির কি বলে? এই উত্তর দাও না কেন, তুমি যে কমেন্ট করো। মনির যেমন মনির বলে আমারটা দেখেন না, দেখা যাচ্ছে না আপনাকে। এই যে আমাকে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, আপনি ভিডিও অন করেন নাই তাই আপনার দেখা যাচ্ছে না। তাহলে ধ্বনির মিলন হচ্ছে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। ধ্বনির পরিবর্তন কোথায়? ধ্বনিতত্ত্বে, নত্য সত্য বিধান ধ্বনিতত্ত্বে। এরকম শব্দতত্ত্বে, রূপতত্ত্বে, বাক্যতত্ত্বে, পদক্রম, অর্থতত্ত্বে। যেমন বাগ দ্বারা, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। এগুলো আপনাদের শিটে বা বোর্ড বই যে থাকে সেখান থেকে দেখবেন, একটু পরে নিবেন, এগুলো থেকে মাঝে মাঝে পরীক্ষা আসে। যেহেতু সময় কম, এইগুলো আর আলোচনা করি না, কারণ এগুলো খুব বেশি মানে আলোচনা করার কিছু নাই, এখানে বোঝানোর কিছু নাই। জাস্ট এই যে এখানে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি আছে। হ্যাঁ, সন্ধি, সন্ধি পরীক্ষা আসে বারবার। সন্ধি কোথায়? এই যে সন্ধি, এই যে সন্ধি, সন্ধি আসে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ধ্বনির পরিবর্তন, এগুলো একটু দেখবেন কোথায় কোনটা আলোচিত হয়। নতুন আর পুরাতন বোর্ড বইয়ের সাথে একটু মনে হয় পার্থক্য আছে। ফোনোলজি শব্দের অর্থ কি? ফোনোলজি শব্দের অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব। সন্ধি ব্যাকরণে, যে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, এটা আমরা বলছি অলরেডি। যেহেতু বলছি তাই আর যাচ্ছি না সামনের দিকে। যাই হোক, আমরা যেটা পড়তে চাই এখন সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ। প্রায় পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। ধ্বনি বর্ণের মধ্যে ধ্বনি আর বর্ণ তো বুঝি আমরা নাকি? যাহা বলি তাই হচ্ছে ধ্বনি, যাহা আমরা বলি তাই হচ্ছে ধ্বনি, আর এই যা লিখি তাই হচ্ছে কি? যা লিখি তাই হচ্ছে বর্ণ। যা বলি তাই হচ্ছে ধ্বনি, আর যা লিখছি তা হচ্ছে কি? বর্ণ। ধ্বনি বা বর্ণের সমষ্টি হচ্ছে শব্দ। ধ্বনি বা বর্ণের সমষ্টি শব্দ। কয়েকটি শব্দের সমষ্টি কি? বাক্য। কয়েকটি শব্দের সমষ্টি বাক্য। আর বাক্যের মাধ্যমে কি হয়? ভাষা প্রকাশিত হয় বা বোঝা যায়। তাহলে এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ভাষার প্রধান উপাদান কি, ভাষার মূল উপাদান কি, বাক্যের উপাদান কি, শব্দের উপাদান কি, হ্যাঁ, বা ভাষার উপকরণ কি, এটা। তাও এই উপাদানের ক্ষেত্রে মনে রাখবেন যে উপাদান হচ্ছে ছোট জিনিস আর উপকরণ হচ্ছে বড় জিনিস। তো একটা শুধু ব্যতিক্রম আছে, এছাড়া আর বাকি সবগুলোই একটু সহজ। যেমন এই যে ভাষার, যদি পরীক্ষা আসে ভাষার আহ উপাদান কি, ভাষার উপাদান, ভাষার উপাদান, ভাষার চেয়ে ছোট যেটা আছে সেটা। ভাষার উপাদান হচ্ছে বাক্য। বাক্যের উপাদান কি? বাক্যের চেয়ে ছোট যেটা আছে এটা শব্দ। শব্দের উপাদান কি? শব্দের চেয়ে ছোট যেটা আছে এটা ধ্বনি বা বর্ণ। যদি ধ্বনি বা বর্ণ দুইটাই থাকে অপশনের মধ্যে, তাহলে ধ্বনি হচ্ছে সঠিক উত্তর দিবেন।
ধ্বনি হচ্ছে সঠিক উত্তর, কারণ মৌলিক এককটা হচ্ছে ধ্বনি, তারপর হচ্ছে লেখাটা হয় বর্ণ। কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে যে ভাষার মূল উপাদান কি, ভাষার মূল বা ভাষার প্রধান, ভাষার মূল বা ভাষার প্রধান বা ভাষার মূল একক কি, এরকম মাঝে মাঝে পরীক্ষা আসে। ভাষার মূল উপাদান কি, ভাষার প্রধান উপাদান কি, ভাষার একক কি, এরকম আসে। যদি ভাষার মূল উপাদান, ভাষার প্রধান উপাদান বা ভাষার একক আসে, তাহলে অবশ্যই উত্তর হবে কোনটা, উত্তর হবে এই যে ধ্বনি বা বর্ণ। যদি ভাষার মূল উপাদান প্রধান উপাদান বা একক আসে, তাহলে উত্তর হবে কি, তাহলে উত্তর হবে ধ্বনি বা বর্ণ। উত্তর হবে কি, ধ্বনি বর্ণ। মূল মূল প্রধান বা একক, যদি মূল থাকে, মূল থাকলে হচ্ছে ধ্বনি বা বর্ণ, হ্যাঁ। আর যদি মূল না থাকে, মূল উপাদান, প্রধান উপাদান বা একক যদি না থাকে, যদি বলে ভাষার উপাদান কি, ভাষার উপাদান বাক্য, বাক্যের উপাদান শব্দ, শব্দের উপাদান ধ্বনি বা বর্ণ। কিন্তু যদি বলে ভাষার মূল উপাদান বা ভাষার প্রধান উপাদান, ভাষার একক কি, তাহলে যদি বলে মূল উপাদান, প্রধান উপাদান বা একক, তখন সেটা হচ্ছে ধ্বনি বর্ণ, হ্যাঁ। আর বাক্যের মূল উপাদান, প্রধান উপাদান, ধ্বনি বর্ণ, শব্দের মূল উপাদান, প্রধান উপাদান, ধ্বনি বর্ণ। যদি মূল, প্রধান, একক এই কথাগুলো লেখা থাকে, তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে ধ্বনি ও বর্ণ। বুঝছি। আর ভাষার উপকরণ আসে মাঝে মাঝে। ভাষার উপকরণ কি, উপকরণ মনে রাখবেন যে উপকরণটা হচ্ছে এই যে বাক্য দিয়েই ভাষা বোঝানো হয় অ্যাকচুয়ালি। তো ভাষার পরে তো আর কোনো কিছু নাই, সেই জন্য এই বাক্যটাকেই বলা হয় ভাষার উপকরণ। উপকরণ বলা হয় কি, এই বাক্যকে বলা হয় ভাষার উপকরণ। আর উপাদান হচ্ছে সব সময় এই যে অন্যগুলা ছোটগুলা ভাষার উপাদান, বাক্য, বাক্যের উপাদান শব্দ, শব্দের উপাদান ধ্বনি বা বর্ণ, হ্যাঁ। আর মূলটা হচ্ছে সবসময় ধ্বনি বর্ণ। পরীক্ষা এটাই বেশি আসে যে মূল উপাদান কি, হ্যাঁ, প্রধান উপাদান কি বা একক কি। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারলাম। তারপরে বর্ণ আর অক্ষর, বর্ণ ভার্সেস হচ্ছে অক্ষর, কি এক জিনিস? যদিও ছোটবেলা আমরা পড়েছি অক্ষর, হ্যাঁ। বাংলা অক্ষর গুলা বল, ক, ক, গ, গ, তাই না? কি হলো, আছে নাকি, না নেট গেছে? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। তাহলে বর্ণ আর অক্ষর কি, বর্ণ আর অক্ষর, বর্ণ হচ্ছে আমরা যে লিখি, হ্যাঁ, ওইগুলো হরফ, বর্ণ, যে 50টা বর্ণমালা, মালার 50টা বর্ণ, সেগুলো দেখবো। আর অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায়, হ্যাঁ। অক্ষরের মধ্যে একাধিক বর্ণ থাকতে পারে, কিন্তু বর্ণ সবসময়ই সিঙ্গেল। কিন্তু যুক্ত বর্ণ যখন হবে তখন সেটা আলাদা বিষয়। কেমন এটা বিষয়টা? এটা বিষয়টা হচ্ছে, যেমন আমরা যদি একটা শব্দ লিখি, হ্যাঁ, ভালোবাসি, এই ভালোবাসি শব্দের মধ্যে বর্ণ আছে কয়টা? এই যে ব, আকার, ল, অকার, ব, আকার, স, দন্ত্য স, রস্বইকার, মানে 8টা, 6টা, 1 2 3 4 5 6 7 8টা বর্ণ আছে। কিন্তু অক্ষর আছে কয়টা? অক্ষর আছে বা, লো, বা, সি, বা, লো, বা, সি, হ্যাঁ। অক্ষর আছে কয়টা? অক্ষর আছে হচ্ছে, অক্ষর আছে হলো 4টা। আবার একইভাবে যদি আমরা, যেমন আজকে কি বার, শনিবার, শনিবার, তাই না? শনিবারের মধ্যে অক্ষর আছে কয়টা? শনিবার। এইগুলা নির্ণয় করার জন্য যে কাজটা করব আমরা, হ্যাঁ, এই বাংলাটাকে কি করব, বাংলিশ লিখবো। বাংলিশ, বাংলিশ বুঝি তো, মানে ইংরেজিতে বাংলা লিখবো আর কি। যে বা, লো, বা, সি, হ্যাঁ, ইংরেজিতেই বাংলা লিখলাম। ইংরেজিতেই বাংলা লিখে অক্ষর নির্ধারণ করার জন্য ইংরেজিতেই বাংলায় লিখবো ভালোবাসি, বাংলিশ আর কি। এই লিখে যে কয়েকটা ভাওয়েল আছে, ভাওয়েল তো আমরা জানি কয়টা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা ভাওয়েল, যে কয়টা ভাওয়েল থাকবো একটা শব্দের মধ্যে, এই কয়টা হচ্ছে অক্ষর, হ্যাঁ। এই যে এখানে ভাওয়েল আছে কয়টা, এই যে একটা এ, ও, এ, আই, তাহলে 4টা ভাওয়েল আছে এখানে, তাই না? 4টা ভাওয়েল, সুতরাং 4টা অক্ষর। ভালোবাসি শব্দ অক্ষর কয়টা? 4টা। একইভাবে যদি আমরা শনিবার লিখি, শ, নি, বার, শনিবার, তো শনিবারের মধ্যে কয়টা আছে? শনিবারের মধ্যে এই যে একটা ভাওয়েল ও, এই যে একটা আই, এই যে একটা এ, 3টা। তাহলে শনিবার, এই হচ্ছে 3টা অক্ষর। বুঝা গেল?
তুমি কি করো যারা এই যে এসএমএস করে ওই অন্য কিছু রিলেটেড উত্তর দাও। আদনান হাবিব বলছে আমার এসএমএস কি পাচ্ছেন, প্লিজ জানাবেন। হ্যাঁ, পাচ্ছি তো। মরিয়ম মেহজাবিন কি বলছে, স্যার কারক সমাস আগে পড়েছি, রূপতত্ত্ব হচ্ছে বিষয়, কিন্তু এখন এটা কোন তত্ত্বে? রূপতত্ত্বে যদি থাকে আগের বুটবের নতুন বুটবের সাথে একটু মনে হয় ব্যতিক্রম আছে, লেকচার শিটে এগুলো দেওয়া আছে সবগুলো। হ্যাঁ, দেখবেন, দেখে নেবেন, লেকচার শিটে পাবেন কোথায় কোথায় পরিবর্তন। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? অক্ষরে। তাহলে এইভাবে সবগুলো কিন্তু আমরা, এই যে শনি স নি বার, হ্যাঁ এখানে এক প্রয়াসে বার উচ্চারণ করা যায়, কিন্তু এখানে শনি এক প্রয়াসে করা যায় না। শনি, শনি একটা দম নিতে হয় মাঝখানে। এটাই বলছে যে অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় ততটুকু। তো আমরা তো আর বৈয়াকরণিক হব না, আমাদের ব্যাকরণে পিএইচডি করার দরকার নেই, আমাদের দরকার একটা চাকরি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা এই কি বলে যে কয়েকটা ভাওয়েল এইভাবে আমরা চেষ্টা করবো, মানে কৌশল। একটা শব্দ বাংলিশে লিখবো, এই বাংলিশে লিখে যে কয়েকটা ভাওয়েল পাবো সেই কয়েকটা হচ্ছে অক্ষর। হ্যাঁ, সেই কয়েকটা হলো অক্ষর। ওকে, যেমন আমরা যদি লিখি সোমবার, সোমবার কি হবে? সোমবার, সোমবার কি হবে? সোমবার, সোমবারের মধ্যে দুইটা অক্ষর, সোমবার, এই যে সোমবার দুইটা অক্ষর। কেমন? এই যে এইভাবে সোমবার, এই যে সোমবারের মধ্যে কি আছে? এই যে একটা বাওয়েল আছে, আর আর এই যে একটা বাওয়েল আছে, ও আর এ। ব্যাস। তবে মাথায় রাখতে হবে যে যদি পরপর আহ দুইটা বাওয়েল থাকে তাহলে একটা অক্ষরই ধরবো, আর যদি পরপর তিনটা বাওয়েল থাকে সেক্ষেত্রে দুইটা অক্ষর ধরবো। কোনো বানানে যদি দুইটা বাওয়েল থাকে তাহলে একটা অক্ষরই, আর যদি পরপর তিনটা বাওয়েল থাকে সেখানে দুইটা অক্ষর ধরতে হবে। হ্যাঁ, ওকে। উম্মা সারা বলছে কমেন্টে উত্তর দেন। শুনেন, কয়েকদিন পরে আপনারাও টিচার হবেন, সুতরাং বি কোয়াইট, বি ইন্টেলিজেন্ট। অবশ্যই বুদ্ধিমান বুদ্ধিমতী হবেন, কিন্তু সেটা শান্তভাবে আর কি। হ্যাঁ, কমেন্ট উত্তর দিবে, এই কমেন্ট উত্তর দিবা। ওকে, তাহলে আমরা এখন যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বর্ণমালা। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা হচ্ছে 50টি। মোট বর্ণের সংখ্যা কয়টি? 50টি বর্ণ নিয়ে একটি বর্ণমালা তৈরি। এর মধ্যে স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণকে বলা হয় 39টি। তবে 37টি বর্ণ হয়েছে মৌলিক ধ্বনি। মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি, মৌলিক ধ্বনির সংখ্যা 37টি। মৌলিক ধ্বনিগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কি? 60টি, 60টি মৌলিক স্বরধ্বনি। 60টি কি? অ, আ, হ্যাঁ এটা উল্টাপাল্টা লেখছে ওরা, যাই হোক। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। কি কি? ও, আ, ও, আ, রস্বই, রস্যউ, রস্যই, রস্যউ, এ, অজফলা, আকার, আর হচ্ছে ও। এই 60টিকে বলা হয় মৌলিক ধ্বনি। পরীক্ষায় আসবে নিচের কোনটি মৌলিক ধ্বনি? নিচের কোনটি মৌলিক ধ্বনি? পরীক্ষায় আসবে নিচের কোনটি মৌলিক ধ্বনি? হ্যাঁ, অথবা পরীক্ষায় আসবে নিচের কোনটি মৌলিক ধ্বনি নয়, নিচের কোনটি মৌলিক ধ্বনি নয়। এইগুলো একটু মাথায় রাখতে হবে, 60টি। হ্যাঁ, মৌলিক ধ্বনি কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি, মোট মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 60টি। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। মোট ধ্বনি হচ্ছে মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টি? 60টি। মৌলিক স্বরধ্বনি হলো 60টি, আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। যেহেতু ব্যঞ্জন ধ্বনির সংখ্যা বেশি, এগুলো মনে না রাখলেও চলবে, কারণ স্বরধ্বনিগুলো থেকে বেশি পরীক্ষা আসে, মৌলিক ধ্বনি থেকে সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। ওকে, কিন্তু যদি পরীক্ষা আসে মৌলিক স্বর বর্ণের সংখ্যা কয়টি? মৌলিক স্বর বর্ণের সংখ্যা কয়টি বলেন? মৌলিক স্বর বর্ণ কয়টি? মৌলিক স্বর বর্ণ কয়টি? মৌলিক স্বর বর্ণ, মৌলিক স্বর ধ্বনি হচ্ছে 60টি, স্বর বর্ণ কয়টি? স্বর বর্ণ, স্বর বর্ণ, মৌলিক স্বর বর্ণ একদম মাথা হড়াই এলাম, কয় 11টি? 11টিতে টোটাল স্বর বর্ণ। মৌলিক কয়টা? মৌলিক 60টা হচ্ছে মৌলিক ধ্বনি। বর্ণ কি বেশি হবে নাকি? বর্ণ তো কম হবে, নাহলে তাই হবে, যা আছে তাই হবে, নাহলে কম হবে। মৌলিক স্বরবর্ণ হলো 6টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ হলো 6টি, 6টি। এই যে এখানে অজফলা আকার যেটা আছে এ, এটা মৌলিক বর্ণ হিসেবে নাই। এটা আমাদের আমাদের যে
স্বরবর্ণ আছে 11টি, তার মধ্যে এটা নাই। সুতরাং এইটা হচ্ছে ধ্বনি, মানে আমরা যখন শব্দ উচ্চারণ করি তখন এটা ব্যবহৃত হয়, কিন্তু লেখার সময় এটা ব্যবহৃত হয় না। যেমন দেখা, হ্যাঁ দেখা, খেমটা, খেমটা, দেখা, হ্যাঁ, মানে এ এর বিবৃত ধ্বনিকে বলা হয় এই যে অজফলাকার। এ এর বিবৃত ধ্বনি, বিবৃত ধ্বনিকে বলা হয় অজফলাকার। সুতরাং এটা ধ্বনি হিসেবে ব্যবহৃত হয় উচ্চারণের ক্ষেত্রে, কিন্তু বর্ণ হিসেবে ব্যবহৃত হয় না। সুতরাং মৌলিক ধ্বনি হচ্ছে 7টি, বাট মৌলিক বর্ণ স্বরবর্ণ হচ্ছে 6টি। মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ হলো 6টি। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যৌগিক স্বরবর্ণ কয়টি আর যৌগিক স্বরধ্বনি কয়টি বলেন তো? যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি হলো 25টি। 25টি যৌগিক স্বরধ্বনি, 25টি ধ্বনি। মাথা ঠিক রেখে উত্তর দিতে হবে। যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু যৌগিক স্বর বর্ণ কয়টি? যৌগিক স্বর বর্ণ হলো 2টা। যৌগিক স্বর বর্ণ হলো 2টা বর্ণ। যৌগিক স্বর ধ্বনি 25টি, কিন্তু বর্ণ 2টি। কি কি? ওই আর হচ্ছে ও। ওই আর ও। ওই আর হচ্ছে ও। এই দুটিকে বলা হয় যৌগিক স্বরবর্ণ। তাহলে মৌলিক স্বরবর্ণ 7টি, মৌলিক স্বর মানে মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক স্বরবর্ণ 6টি, যৌগিক স্বরধ্বনি 25টি, আর যৌগিক স্বরবর্ণ 2টি। স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ, বর্ণ সবচেয়ে কম, ধ্বনিটা বেশি। ধ্বনি এখানে 7টি, আর বর্ণ কয়টি? 6টি। যৌগিক স্বরধ্বনি 25টি, কিন্তু বর্ণ কয়টি? 2টি। হ্যাঁ, অ রস্যই ওই, অ রস্যু ও। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষায় আসে। বুঝা গেল? ওকে। আরো কিছু পরীক্ষায় আসে, যেমন রস্বস্বর কয়টি? রস্বস্বর, হ্যাঁ, রস্বস্বর কয়টি পরীক্ষা আসে? 11টি। আমরা জানি যে মৌলিক, আমরা জানি যে স্বরবর্ণ, মোট স্বরবর্ণ হচ্ছে 11টি, তার মধ্যে রস্বস্বর হচ্ছে 4টি। রস্বস্বর, হ্যাঁ, অ রস্যই রস্যু রি। রস্যই আর রস্যু সহজ মনে রাখা সহজ। এই যে এখানে যে দীর্ঘ স্বর আছে 7টি, এগুলো মনে রাখা দরকার নাই, কারণ যে কয়টা রস্বস্বর আর বাদ বাকি কয়টা কি? যে কয়েকটা রস্বস্বর, বাকিগুলা কি? দীর্ঘ স্বর। রস্বস্বর 4টা, তার মধ্যে আমরা উচ্চারণ করার সময় কি বলি? আমরা বলি না রস্য ই, রস্য ই? আমরা বলি না রস্য উ, রস্য উ? রস্য ই রস্য উ 2টা আমরা উচ্চারণ করার সময় বলি, আর 2টা আছে ও আর রি। ও রি, মনে রাখবেন খালি এই 2টা। আর এই 2টাতে আমরা উচ্চারণ করার সময় বলি রস্য ই, রস্য উ, তার মানে রস্বস্বর। আর ও আর রি, এই 2টা রস্বস্বর, তাহলে মনে রাখতে হবে ও আর রি। আর রস্য ই, রস্য উ তো আমরা এমনিতেই বলি। এই 4টা হচ্ছে রস্বস্বর, আর বাকিগুলো হচ্ছে দীর্ঘস্বর। পরীক্ষা আসবে নিচের কোনটি রস্বস্বর, নিচের কোনটি রস্বস্বর নয়, নিচের কোনটি দীর্ঘস্বর, নিচের কোনটি দৈর্ঘ্যস্বর নয়। যদি নিচের কোনটি দীর্ঘস্বর আসে, মানে আসে পরীক্ষার মধ্যে, তাহলে দেখবেন যে ওখানে রস্বস্বর কোনটা আছে, বাকিগুলা দীর্ঘস্বর। ব্যাস। না, মানে 3টে থাকবে রস্বস্বর, একটা থাকবে দীর্ঘস্বর। এই অপশনে বাছাই করে ফেলবেন এইভাবে। বুঝা গেল? ওকে। তো আমরা একটু ব্যঞ্জন বর্ণগুলোর দিকে যাই। আর তার আগে আরেকটা জিনিস এখানে আমাদের একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে স্বরবর্ণ থেকে মাঝে মাঝে পরীক্ষায় আসে। হ্যাঁ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কার। কার, কার কয়টা? কার কয়টি? কার, কার কয়টি? কার কয়টি? 10টি। কার নাই কার? কার, কার নাই কার? কার নাই? এই যে এই বেটার ও, ওর হচ্ছে কার নাই, এটাকে বলা হয় নীলিন বর্ণ। কি বলা হয়? নীলিন বর্ণ, নীলিন বর্ণ। নিচের কোনটি নীলিন বর্ণ? পরীক্ষা আসে নিচের কোনটি নীলিন বর্ণ? এই যে ও হচ্ছে নীলিন বর্ণ। হ্যাঁ, ওকে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণের দিকে আমরা একটু যাই। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, প্রথমেই এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই চার্টটায় 25টি বর্ণ দেওয়া আছে, 25টি, ক থেকে ম পর্যন্ত। এই 25টি বর্ণকে বলা হয়
স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি, স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ, এবং এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বলা হয়? বর্গীয় বর্ণ, বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ। কারণ দেখবেন এই যে এখানে এই যে এই পাশ থেকেও 5টা আছে, এই পাশ থেকেও 5টা, এদিক থেকেও 5টা, এদিক থেকেও 5টা, কোনাকুনি গণলেও 5টা, যেদিকেই গণেন এদিকেই 5টা 5টা করে আছে, স্কয়ার আর কি, বর্গ। হ্যাঁ, এই জন্য এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বলা হয়। এগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা, আমাদের মুখ গহ্বরের কোথাও না কোথাও স্পর্শ করে, এই জন্য এগুলো বলা হয় স্পর্শ বর্ণ। পরীক্ষায় আসবে যে উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ কয় প্রকার? উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ কয় প্রকার? উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ 5 প্রকার, 5 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ 5 প্রকার। এই যে কণ্ঠ, কণ্ঠ, হ্যাঁ, ক আছে তাই কণ্ঠ না, ক আছে তাই কণ্ঠ না, এগুলো উচ্চারণ করার সময় এই যে কণ্ঠ আমাদের এই যে গলার মধ্যে এখানে উঁচু একটা জায়গা আছে, এখানে আঙ্গুলতে দেখেন, যখন আপনি ক ক পড়বেন তখন এগুলো নড়াচড়া করে, এই যে এই জায়গাটা ক, খ, গ, ঘ, উ, যখন বলবেন তখন কি এটা নড়াচড়া করে, এই জন্য এটাকে বলা হয় কণ্ঠধ্বনি বা কণ্ঠবর্ণ। তারপর এই যে দ্বিতীয় যে রাশিটি আছে এগুলাকে বলা হয় তালব্য বর্ণ, তালব্য, তালব্য, কর ঠিক মানে কণ্ঠ ঠিক উপরে একটা জায়গা আছে আমাদের তালু, এই ত, চ, ছ, বর্গ, জ, জ, ইয়, এগুলো উচ্চারণ করার সময় আমাদের তালু থেকে জিহ্বা হিট করে। চ, ছ, দেখেন জিহ্বা এখানে লাগতেছে, ছ, মুখের ভিতরে তো দেখানোর কোনো সুযোগ নেই, আমি দেখাতে পারতেছি না, কিন্তু কিন্তু দেখেন আপনারা নিজে নিজে চেষ্টা করেন, চ, ছ, বর্গ, জ, জ, ইয়। পরীক্ষায় আসবে নিচের কোনটি তালব্য বর্ণ, নিচের কোনটি তালব্য বর্ণ, নিচের কোনটি কণ্ঠবর্ণ, নিচের কোনটি মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য বানানটা খেয়াল করতে হবে, কারণ মূর্ধন্য বানানটা এখানে ভুল দেওয়া আছে। মূর্ধন্য বানানে হলো দন্তান্ন, মূর্ধন্য বানানে কি দন্তান্ন, লিখতে সময় এরা ভুল করছে, যাই হোক। তাহলে মূর্ধন্য, মূর্ধন্য বানানটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, নিচের কোনটি সঠিক? হ্যাঁ, তাহলে মূর্ধন্য আছে তাই মূর্ধন্য বর্ণ না এটা। এগুলো যখন উচ্চারণ করা হয় ট, ঠ, ড, ড, মূর্ধন্য, তখন এই যে আমাদের তা একটু আগে যেটা দেখলাম তালু, তালুর ঠিক পরে আরেকটা জায়গা আছে মুখের ভিতরে, উঁচু উপরে উঁচু, মানে গর্ত, টুকরির মতো। হ্যাঁ, যখন আমরা হালুয়া বা রুটি খাই তখন ওইখানে গিয়ে আটকে যায়, লাড়িতে গুতায় ছুটাইতে হয়, তখন এই যে এখানে গিয়ে জিহ্বা টাচ করে। ট, ঠ, ড, ড, মূর্ধন্য। হ্যাঁ, ট, ঠ, ড, ড, মূর্ধন্য, মুর্দা, ওই জায়গাটার নাম হচ্ছে মুর্দা। তো জিহ্বা গিয়ে ওই মুর্দা হিট করে, এই জন্য এটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। তারপর হচ্ছে দন্তন্য বর্ণ, দন্তন্য, ত, থ, দ, দ, দন্তন্য, জিহ্বা গিয়ে দাঁতে হিট করে, দন্তন্য। অষ্টবর্ণ, প, প, ব, ব, ম, ওই যে ঠোঁটে স্পর্শ করে, এই জন্য এটাকে বলা হয় অষ্টবর্ণ, অষ্টবর্ণ। এবং একবার পরীক্ষায় আসছে যে বাঙালি শিশুরা কোন বর্ণগুলোকে আগে শিখে, বাঙালি শিশুরা কোন বর্ণগুলো আগে শিখে? এই যে অষ্টবর্ণগুলো আগে শিখে, অষ্টবর্ণগুলো আগে শিখে। হ্যাঁ, যে আমরা যখন ছোটবেলা থেকেই বড় হয়েছি, তখন যখন হওয়ার পরে, জন্মের পরে কিছুদিন পরে প 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 মা 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 বলে ফেলছি, মানে যে বাবা মামা, বাবা মা এগুলা বলছি, এই যে এখান থেকে আগেই আমরা এই অষ্টবর্ণগুলো আগে শিখি। তাহলে বাঙালি শিশুরা অষ্টবর্ণগুলো আগে শিখে। তাহলে পরীক্ষা যদি আসে উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কয় প্রকার? এই যে 5 প্রকার, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, অষ্ট, উচ্চারণ স্থান অনুযায়ী। হ্যাঁ, আর এই যে আমরা এই যে 25টি বর্ণ দেখলাম, এই 25টি বর্ণের মধ্যে আহ উচ্চারণ করার সময় আমাদের এই যে বাকযন্ত্র কখনো কখনো কাঁপে, কখনো বেশি কাঁপে, কখনো কম কাঁপে। এই যে কাঁপাকাঁপির উপর ভিত্তি করে, অর্থাৎ বাকযন্ত্রের কম্পন বা ঘর্ষণের উপর ভিত্তি করে এই স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ 2 প্রকার। লেখেন বাকযন্ত্রের, বাকযন্ত্রের, লেখেন বাকযন্ত্রের ঘর্ষণ বা কম্পনের উপর ভিত্তি করে, বাকযন্ত্রের ঘর্ষণ বা কম্পনের উপর ভিত্তি করে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ 2 প্রকার। বাকযন্ত্রের ঘর্ষণ, যাহা ঘর্ষণ তাহাই কম্পন তাহাই অনুরণন, বাকযন্ত্রের ঘর্ষণ, কম্পন বা অনুরণনের উপর ভিত্তি করে এই বর্গীয় বর্ণ কয় প্রকার? 2 প্রকার। বর্গীয় বর্ণ 2 প্রকার, একটা হচ্ছে অঘোষ বর্ণ আর একটা হচ্ছে ঘোষ বর্ণ, একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ। একটা হলো অঘোষ বর্ণ আর একটা হচ্ছে কি ঘোষ বর্ণ। তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে রাশি,
ক বর্গীয় বর্ণ এবং খ বর্গীয় বর্ণ, ক চ ট ত প, খ ছ ট ত ফ। অর্থাৎ এই যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই দুইটা রাশিকে বলা হয় অঘোষ বর্ণ, অঘোষ। মনে রাখবেন, এটা জাস্ট মনে রাখার জন্য আমরা অনেক সময় বলি যে প্রথম দুইটা রাশি, এই যে ক এবং খ, এই দুইটা রাশির বর্ণগুলো হচ্ছে অঘোষ বর্ণ। মনে রাখবো আমরা এইভাবে, যে কোনো সামাজিক অনুষ্ঠান বা যে কোনো ধরনের অনুষ্ঠানে দেখবেন প্রথম দুই রাশি ফাঁকা থাকে কাদের জন্য? ভিআইপিদের জন্য। এখানে ভিআইপিরা বসবে, তাই না, এই জন্য ফাঁকা থাকে। তাহলে এটা এইভাবে আমরা মনে রাখবো যে প্রথম দুই রাশি হচ্ছে অঘোষ, এখানে ঘোষরা বসতে পারো না। ঘোষরা কোথায় বসবে? দুই সারি পরে, পিছনে। হ্যাঁ, এটা অন্যদিকে নেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, জাস্ট মনে রাখার জন্য একটা টেকনিক যে প্রথম দুই রাশি হচ্ছে অঘোষ, তারপর হচ্ছে ঘোষ। ওকে, পরীক্ষা আসবে নিচের কোনটি অঘোষ বর্ণ, নিচের কোনটি ঘোষ বর্ণ, নিচের কোনটি অঘোষ বর্ণ নয়, নিচের কোনটি ঘোষ বর্ণ নয়, এরকম পরীক্ষা আসতে পারে। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 1 নাম্বার। 2 নম্বর বিষয় লিখবেন, মানে একটা 1 নাম্বার লিখলাম যে আমরা উচ্চারণ স্থানের উপর ভিত্তি করে এই বর্গীয় বর্ণ কয় প্রকার? 5 প্রকার। তারপরে লিখলাম যে আমরা এই যে বাকযন্ত্রের বা আমাদের এই যে কি বলে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র, ষড়যন্ত্রের আর কম্পনের উপর ভিত্তি করে আমাদের এই বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ 2 প্রকার, অঘোষ আর ঘোষ। আরেকটা লিখবেন, এই যে আমরা এই বর্ণগুলো উচ্চারণ করার সময় এক ধরনের বাতাস বেরোচ্ছে, বাতাস, এই ফুসফুস থেকে একটা বাতাস বেরোচ্ছে। এই বাতাসটার চাপ কখনোই কম কখনোই বেশি। এই ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। লিখেন, ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। একটা হচ্ছে অল্প প্রাণ, ফুসফুসতাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। একটা হচ্ছে অল্প প্রাণ আর একটা মহাপ্রাণ। ফুসফুসতাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার, অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণ আর হচ্ছে মহাপ্রাণ। এই যে প্রথম যে রাশি আছে ক চ ট ত প, এগুলো উচ্চারণ করার সময় বাতাস খুব একটা লাগে না। এই যে আপনার হাতটা সামনে নেন, নিয়ে উচ্চারণ করেন ক চ ট ত প, ক চ ট ত প, বাতাস অল্প লাগে। আর এই দ্বিতীয় সারি উচ্চারণ করেন খ ছ ঠ থ ফ, খ ছ ঠ থ ফ। দেখেন আপনার হাতের মধ্যে একটা গরম বাতাস কিন্তু জুড়ে আঘাত করে, অর্থাৎ বাতাস সেখানে বেশি প্রবাহিত হয়। তো যেটার বাতাস কম এটা হচ্ছে অল্প, যেটা বেশি এটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে প্রথম এবং তৃতীয় যে রাশিটা আছে, এই দুইটা হচ্ছে অল্প প্রাণ, বেজুর সংখ্যা 1 আর 3। প্রথম আর তৃতীয় রাশি অল্প প্রাণ, আর দ্বিতীয় এবং চতুর্থ রাশিটা হচ্ছে মহাপ্রাণ। দ্বিতীয় এবং চতুর্থ রাশি হচ্ছে মহাপ্রাণ, জোর সংখ্যা, জোর। প্রথম আর তৃতীয় বেজুর সংখ্যা অল্প প্রাণ সংখ্যায় 13, অল্প কম। আর দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যায় বেশি, মহাপ্রাণ 24, সংখ্যায়ও কি এটা বেশি। তাহলে প্রথম আর তৃতীয় বেজুর সংখ্যা 13, অল্প প্রাণ। দ্বিতীয় আর চতুর্থ জোর সংখ্যা 24, মহাপ্রাণ। পরীক্ষায় আসবে নিচের কোনটি অল্প প্রাণ, নিচের কোনটি মহাপ্রাণ ধ্বনি, নিচের কোনটি অল্প প্রাণ। হ্যাঁ, দেখা গেল যে এখান থেকে মহাপ্রাণ থেকে দিয়ে দিব 3টা, আর এখান থেকে দিয়ে দিব যে কোনো একটা, এরকম। অথবা পরীক্ষা আসবে নিচের কোনটি অল্প প্রাণ নয়, নিচের কোনটি মহাপ্রাণ নয়, এরকম আসবে। তাহলে 1 নাম্বার 3 নাম্বার হচ্ছে অল্প, 2 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে মহা। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আবার পরীক্ষা আরেকটু পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে, প্যাঁচ গুজ দিয়া। কিরকম? যে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। তা যদি অঘোষ অল্প প্রাণ আসে, তাহলে অঘোষ অল্প প্রাণ কোনটা? এই যে অঘোষ হচ্ছে প্রথম দুইটা, প্রথম দুই রাশি হচ্ছে অঘোষ, তার মধ্যে প্রথম রাশিটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ। প্রথম রাশিটা কি? প্রথমটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ। প্রথম দুইটা রাশি হচ্ছে অঘোষ, তার মধ্যে প্রথম রাশিটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ। এই যে প্রথমটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ, আর দ্বিতীয়টা হচ্ছে অঘোষ কি মহাপ্রাণ, দ্বিতীয়টা হলো অঘোষ মহাপ্রাণ। তৃতীয়টা হচ্ছে ঘোষ অল্প প্রাণ, ঘোষ। তৃতীয়টা হচ্ছে ঘোষ অল্প প্রাণ, আর চতুর্থটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ, চতুর্থটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ, নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? অঘোষ অল্প প্রাণ প্রথম রাশি, অঘোষ মহাপ্রাণ দ্বিতীয় রাশি, ঘোষ অল্প প্রাণ প্রথম তৃতীয় রাশি, ঘোষ মহাপ্রাণ হচ্ছে চতুর্থ রাশি। আর এই যে
5 নাম্বার যে রাশিটা দেখতে পাচ্ছি 5 নাম্বার, হ্যাঁ, এটাকে বলা হয় নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ এগুলো উচ্চারণ করার সময় আমাদের ফুসফুসতারিত যে বাতাসটা, এগুলো নাক এবং মুখ দুইটা দিক দিয়েই বের হয়ে আসে, জিহ্বা এবং নাক মুখের সাহায্যে বের হয়। হ্যাঁ, যেমন আমরা যদি বলি, হ্যাঁ, অনেকে আবার বলে, কেউ কেউ বলে যে নাক দিয়ে বের হয়, নাক দিয়ে না, শুধু নাক মুখ দুইটাই। আপনি নাক বন্ধ করে উচ্চারণ করতে পারবেন না। হ্যাঁ, নাক বন্ধ করলে ও ও ও ও নো 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 হয় না। আবার মুখ বন্ধ করলাম, হুম 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 হুম, উচ্চারণ করা যায় না। নাক এবং মুখ দুইটা সম্মিলন করেই এগুলো উচ্চারিত হয়। নতুন বোর্ড বইয়ে এই বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বলা হয়েছে 20টি। কয়টি? নতুন বোর্ড বইয়ে বলা হয়েছে 20টি। তারাই যে নাসিক্য যে বর্ণ বা নাসিক্য যে রাশিটা আছে, পঞ্চম রাশি, এগুলোকে আলাদা করে ফেলছে। অসুবিধা নাই, যদি পরীক্ষায় আসে যে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কয়টি, বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কয়টি, যদি 20টি আসে তাহলে 20টি, মানে অপশন 20টি থাকলে 20টি দিবেন, 25টি থাকলে 25টি দিবেন। যদি 20 25 দুইটাই থাকে অপশনের মধ্যে, তাহলে 20টি সঠিক উত্তর দিবেন, কারণ সর্বশেষ যে বই সেটাকে আমরা ফলো করব। বুঝা গেল? আয়সা বলছে যে 13 আর 24 বুঝলাম না। না বুঝার তো কিছু নাই, আপনি খেয়াল করতে হবে। তো এই যে 1 নম্বর যে রাশি, এটা বলছি 1 নম্বর রাশি, এক, এই যে 1 নম্বর লিখে রাখছি, 1 নম্বর রাশি ক চ ট ত প, এটা হলো 1 নম্বর রাশি। আর এটা হলো 2 নম্বর রাশি খ ছ ট থ ফ, 2 নম্বর। গ জ, গ বর্গ জ, ড দ ব, এগুলো 3 নম্বর। 4 নম্বর, 5 নম্বর রাশি। তাহলে এই যে 1 নম্বর রাশি আর 3 নম্বর রাশি, এটাকে বলা হয় অল্প প্রাণ। এগুলো উচ্চারণ করার সময় ফুসফুসতারিত বাতাসটা অল্প বের হয়। আর এই 2 নম্বর এবং 4 নম্বর যে রাশি, এগুলো উচ্চারণ করার সময় বেশি বের হয়। একটু আগে আমি হাত দিয়ে দেখাইছি, আপনারাও হাত দিয়ে দেখবেন নিজে নিজে যে এটা আসলে ঠিক আছে কিনা। বোঝা গেল আয়সা? আমরা কি বুঝছি সবাই? বুঝছি কি সবাই? আরো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষের পর্যায়ে। আরো দু একটা বিষয় ঝটপট করে লিখে ফেলবো। সেটা হচ্ছে যে মাঝে মাঝে পরীক্ষায় আসে, আচ্ছা বাদ দেন, যেহেতু সময় একেবারেই নাই নাই এখান থেকে আরো অল্প কিছু বিষয় আছে। হ্যাঁ, আহ অল্প কিছু বিষয় আসে আছে। আচ্ছা, পার্থ দাস শুভ্র আবার বলছে 13 আর 24 হলো কেন? 13 আর 24 হলো কেন? আমরা হয়েছি তাই হয়েছে। আমরা এই যে আমরা এটা 1 নম্বর রাশি ধরছি, যে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর রাশি, এটা হলো 2 নম্বর রাশি, হ্যাঁ, এটা হলো 3 নম্বর রাশি, এটা হলো 4 নম্বর রাশি, এটা হলো 5 নম্বর রাশি। এটা আমরা বানাইছি আমরা আমাদের মতো করে। তাই এই 1 আর 3 নাম্বার এগুলো উচ্চারণ করার সময় অল্প বাতাস আসে, তাই বলছি অল্প প্রাণ। বানাইছি বিজুর সংখ্যা। আর 2 আর 4 এগুলো উচ্চারণ করার সময় কি হয়? বাতাস বেশি বের হয়, এই জন্য এটাকে বলছি মহাপ্রাণ। ওকে, তাহলে আমাদের আজকের এইখানেই আমরা শেষ করব। আমাদের আর একটু বাকি আছে, যে ইয়েটা ধ্বনি বর্ণের উপরে আর একটু বাকি আছে, তারপরে ধ্বনি পরিবর্তনটা বাকি থাকলো। আগামী ক্লাসের শুরুতে আমরা একটু মনে করাই দিন, আমি এটা দিয়ে স্টার্ট করব, যেহেতু আজকে অনেকগুলো বেশি টপিক ছিল, নামাজের বিরতি ছিল, সেজন্য একটু আমাদের এটা মানে থেকে গেল। যদি কেউ বলেন একেবারে 30 সেকেন্ডে, আদনান হাবিব একজন কথা বলতে চায়, বা ওই যে আয়েশা বা কেউ কিছু বলতে চান, যেহেতু প্রথম ক্লাস, একেবারে 30 সেকেন্ডে যদি কিছু বলেন, এখনই আমাদের একটা ক্লাস শুরু হবে। বলেন, আয়েশা হোসেন বলেন, হ্যান্ড রাইজ করছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার 20 হলো কিভাবে, এটা একটু যদি বুঝিয়ে দিতেন। 20 কিভাবে হলো? মানে এই জি যে স্যার। নাসিক্য ধ্বনি 5টা, এই নাসিক্য বাদ, নাসিক্যকে যদি আলাদা ভাবে বলা হয় তখন 20টা, আর নাসিক্য সহ হলো 25টি। আচ্ছা, জি স্যার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ, ওকে স্যার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।